নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা রূপশ্রী প্রকল্পের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কীরকমভাবে ফিল করতে হবে, কি কি সাবধানতা বজায় রেখে ফিল করতে হবে, সাথে সাথে এই যে রূপশ্রীর অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে সাথে আপনাদের কি কি প্রয়োজন ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং কোথায় সেই ফর্মটা জমা করবেন বা সাবমিট করবেন, কতদিন বিবাহের কতদিনের পূর্বে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে এবং সাবমিট করার কতদিন পর আপনারা সেই 25,000 টাকা পাবেন, সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা এই রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য কি কি এলিজিবল ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন সে বিষয়ে দেখে নেব যে কি প্রয়োজন। তো ফার্স্ট বলা হয়েছে টু বি এলিজিবল ফর দ্য রূপশ্রী প্রকল্প স্কিম ইন ওয়েস্ট বেঙ্গল এ গার্ল মাস্ট মিট দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, অর্থাৎ একজন গার্ল বা মহিলাকে বা মেয়েকে যে নিচের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো অবশ্যই ফুলফিল করতে হবে। ফার্স্ট কি রয়েছে, অ্যাটলিস্ট রয়েছে 18 বছর বয়স, অর্থাৎ 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 18 বছর বা তার ঊর্ধ্বে বয়স হতে হবে। কি হতে হবে, আনম্যারিড, বি আনম্যারিড অন দ্য ডে অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদনের দিন পর্যন্ত তাকে কি হতে হবে, অবিবাহিত হতে হবে। তারপর বলছে বি এ ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্ট অর হ্যাভ বিন এ রেসিডেন্ট ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, অর্থাৎ অবশ্যই কি হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে কিংবা 5 বছর ধরে এই পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। এরপর রয়েছে হ্যাভ এ ফ্যামিলি ইনকাম অফ নো মোর দেন 1.5 লাখ পার ইয়ার, অর্থাৎ যে ফ্যামিলি ইনকাম সেটাও কি হতে হবে, 1.5 লাখের কম হতে হবে, 1.5 লাখের উপরে হওয়া চলবে না। হ্যাভ এ প্রসপেক্টিভ গ্রুম হু ইজ অ্যাটলিস্ট 21 ইয়ার্স ওল্ড, অর্থাৎ যে পাত্রের বয়স তার বয়স হতে হবে 21 বছর বা তার ঊর্ধ্বে। এরপর নিচে রয়েছে হ্যাভ অ্যান অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইন হার নাম, অর্থাৎ সেই মেয়ের নামে কি থাকতে হবে, যিনি আবেদনকারী তার নামে একটা অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। কেন থাকতে হবে, কারণ হ্যাভ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্যাট ট্রানজাক্টস ই পেমেন্ট থ্রু এনইএফটি, অর্থাৎ যে অনুদান 25,000 টাকা যে রূপশ্রী প্রকল্পের জন্য দেওয়া হয় সেটা এনইএফটির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এরপর বলছে হ্যাভ হার প্রপোজড ম্যারেজ বি হার ফার্স্ট ম্যারেজ, অর্থাৎ এই যে ম্যারেজ আবেদনকারীর যে ম্যারেজ সেটা অবশ্যই প্রথম ম্যারেজ হতে হবে, অর্থাৎ প্রথম বিবাহ হতে হবে। এবং কি বলছে হ্যাভ কমপ্লিট অ্যাটলিস্ট, যে আবেদনকারী তার যে অ্যাটলিস্ট এডুকেশন কি থাকতে হবে, 10 স্ট্যান্ডার্ড বা ইকুইভ্যালেন্ট এডুকেশন, অর্থাৎ তাকে মাধ্যমিক পাস হতে হবে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে। এরপর বলছে বি এ মেম্বার অফ এ ফ্যামিলি উইথ 1 or 2 ডটার, অর্থাৎ সেই ফ্যামিলির সদস্য হতে হবে যেখানে একটা কিংবা দুটো মেয়ে রয়েছে। তো এর ছিল যে ক্রাইটেরিয়া রূপশ্রী প্রকল্পের জন্য যেটা ফুলফিল করতে হবে একজন মেয়েকে এই রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য। এরপর আমরা চলে যাব সেই অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কীরকমভাবে আপনারা ফিল করবেন। তো দেখো সেই অ্যাপ্লিকেশন ফর্ম আমরা ওপেন করে নিয়েছি, যেটা উপরে লেখা রয়েছে রূপশ্রী প্রকল্প, আর নিচে রয়েছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর। নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডান পাশে লেখা রয়েছে ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ এটা আপনাদের ফিল করার প্রয়োজন নেই। এই যে বক্সগুলো রয়েছে সেটা অফিসের যারা আধিকারিক রয়েছেন তারা অবশ্যই ফিল করে নেবেন। যে বিবরণ সেটা আপনাদের দিতে হবে। কি বলছে, নেম মাস্ট বি স্পেলড এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ নাম এখানে লিখতে হবে আবেদনকারীর, কেমন লিখতে হবে না যেরকমভাবে, অর্থাৎ যে স্পেলিংটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে স্পেলিংটাই এখানে লিখতে হবে। তো এখানে যে আবেদনকারী তার নামটা আমরা লিখে নিয়েছি, বাস্তবে এর মিল নাও থাকতে পারে, আমরা স্যাম্পল হিসাবে তার নামটা লিখে নিয়েছি। লিখে নেবেন, লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে ডেট অফ বার্থ, ঠিক আছে। এখানে আবেদনকারীর যে জন্মের তারিখ সেটা অবশ্যই জন্মের যে প্রুফ হিসাবে আপনারা যে জন্মের সার্টিফিকেট দিবেন সেটাতে যেটা জন্মের তারিখটা লেখা থাকবে সেটাই লিখবেন, যেটা আপনাকে তারিখ মান্থ ইয়ার এই ফরম্যাটে লিখতে হবে, যেরকমভাবে আমি লিখেছি সেরকমভাবে লিখে নেবেন। লেখার পর ডান পাশে চলে আসবেন, ডান পাশে আবার বলছে প্রপোজ ডেট অফ ম্যারেজ, অর্থাৎ প্রস্তাবিত বিবাহের তারিখ। এখানে আবেদনকারী যিনি আবেদন করছেন তার যে বিবাহের তারিখ
কোন ডেটে প্রস্তাবিত হয়েছে সেই ডেটটা এখানে উল্লেখ করতে হবে। তো সেটাও ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে লিখে নেবেন। লেখার পর চলে আসবেন ডান পাশে যেখানে বলছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর এখানে একটা কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ পেস্ট করতে হবে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে অ্যাড্রেস অফ দ্য ভেন্যু ফর দ্য প্রপোজড ওয়েডিং সেরেমনি, অর্থাৎ এখানে যে প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের যে ঠিকানা সেটা এখানে লিখে নেবেন। ভিলেজ দিয়ে লিখতে পারেন কিংবা এড দিয়ে লিখতে, নিজের যে ঠিকানা সেটা অবশ্যই লিখবেন। যেমন আমি ভিলেজ দিয়ে লিখেছি, তারপর আমাদের যে গ্রামের নাম সেটা লিখেছি। তারপর নিচে চলে আসবেন, হাউস নাম্বার লিখতে হবে। হাউস নাম্বার লেখার পর ডান পাশে চলে আসবেন গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ যে গ্রামে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে না ওয়ার্ডের আন্ডারে, মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড কোন ওয়ার্ডের আন্ডারে রয়েছে সেটা লিখে নেবেন। আমাদের গ্রাম পঞ্চায়েত তাই আমি লিখে নিয়েছি বামনিয়া বেলাডি জিপি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। নিচে চলে আসবেন, স্ট্রিটের নাম লিখবেন। ডান দিকে চলে আসবেন ব্লক, এসডি বা মিউনিসিপ্যালিটি, এসডি মিউনিসিপ্যাল কর্পোরেশন, আপনাদের যেটা প্রযোজ্য সেটা অবশ্যই লিখবেন। আমাদের ব্লক তাই আমরা ঝালদা 2 নম্বর ব্লক লিখে নিয়েছি। এরপর পুলিশ স্টেশনটা লিখবেন। ডান দিকে চলে আসবেন, ডিস্ট্রিক্ট লিখবেন। নিচে পোস্ট অফিস এবং তারপর ডান দিকে লিখবেন নিজের যে পিনকোড নাম্বার। এরপর নিচে চলে আসবেন মায়ের নাম, অর্থাৎ আবেদনকারীর যে মায়ের নাম সেটা এখানে ক্যাপিটাল লেটারে অবশ্যই লিখে দেবেন। যেরকমভাবে তার যে সাপোর্টিং ডকুমেন্ট দেবেন যেটাতে যেরকম স্পেলিং রয়েছে সেরকমভাবে ফিল করবেন। এরপর নিচে চলে আসবেন, আবেদনকারীর যে বাবার নাম অবশ্যই সেটা লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন। নিচে কি বলছে, বাঁ পাশে দেখো, বাঁ পাশে লেখা রয়েছে কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা, এবং ডান পাশে রয়েছে স্থায়ী ঠিকানা, অর্থাৎ আবেদনকারীর যে বর্তমান ঠিকানা এবং ডান দিকে স্থায়ী ঠিকানা সেগুলো আপনাদের উল্লেখ করতে হবে। তো বাঁ পাশে ফার্স্ট লেখা রয়েছে হাউস নম্বর, আবেদনকারীর যে হাউস নম্বর অবশ্যই লিখবেন। যদি কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এই যে বাঁ পাশে আপনি যে জায়গাগুলো ফিল করবেন সেগুলোই আপনাকে সেম টু সেম ডান পাশে ফিল করতে হবে। তাহলে ফার্স্ট লিখে নেবেন বাড়ির নাম্বার, তারপর লিখবেন যে স্ট্রিট বা রাস্তার নাম অবশ্যই লিখবেন, তারপর পুলিশ স্টেশন লিখবেন, তারপর পোস্ট অফিস অর্থাৎ নিজের যে পোস্ট অফিস সেটা লিখে নেবেন। ডান পাশেও সেম লিখবেন। যদি আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে অবশ্যই বাঁ পাশে আপনি যেগুলো লিখবেন ডান পাশেও সেগুলোও লিখবেন। এরপর চলে আসবেন নিচে বলছে গ্রাম পঞ্চায়েত, নিজের যে গ্রাম পঞ্চায়েত সেটা অবশ্যই লিখবেন। ডান পাশেও গ্রাম পঞ্চায়েতটা লিখে নেবেন। তারপর নিচে চলে আসবেন ব্লক, এখানে নিজের যে ব্লক হবে অর্থাৎ বিডিও অফিসের যে নাম সেটা অবশ্যই লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন নিজের যে ডিস্ট্রিক্ট, আমার যেমন পুরুলিয়া ডিস্ট্রিক্ট, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট উল্লেখ করেছি, আপনাদের নিজের যে ডিস্ট্রিক্ট হবে সেটা এখানে লিখে নেবেন। লেখার পর ডান পাশে চলে আসবেন, ডান পাশে বলছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এটা সবার একই হবে কারণ সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেটা অবশ্যই লিখে নেবেন। এবং আপনাকে এই প্রকল্পের যদি সুবিধা নিতে হয় তো অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তাহলে এখানে স্টেটের জায়গাতে ওয়েস্ট বেঙ্গল সবাই লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন পিনকোড, এখানে নিচের যে পিনকোড সেটা লিখে নেবেন। বাঁ পাশেও সেম ডান পাশেও সেম, যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে। এরপর নিচে চলে আসবেন কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে, কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, এখানে যোগাযোগের যে মোবাইল নাম্বার সেটা অবশ্যই স্পষ্ট এবং নির্ভুলভাবে লিখবেন, কারণ আপনার যে রূপশ্রী প্রকল্পের যে স্ট্যাটাস সেটা আপনি এসএমএসের মাধ্যমে এই মোবাইলের মাধ্যমেই জানতে পারবেন। দেখো সেটা নিচে লেখাও রয়েছে যে প্লিজ নোট দ্যাট ইউ উইল রিসিভ SMS অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন ইন দিস নাম্বার, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন সেটার যাবতীয় তথ্য আপনি এই মোবাইল নাম্বারের মাধ্যমেই SMS-এর মাধ্যমে পাবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে, এখানে বলছে ব্যাঙ্ক ডিটেলস বা ব্যাংকের যে বিবরণ সেটা এখানে লিখতে হবে। বলছে আপনার অ্যাকাউন্ট যেন এককালীন 25,000 টাকা ঢোকার সুযোগ থাকে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা সেটা কি বলছে 25,000 একবারে ক্রেডিট হওয়ার বা ঢোকার যে সুযোগ সেটা যেমন থাকে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আবেদনকারীর যে অ্যাকাউন্ট নাম্বার সেটা অবশ্যই স্পষ্ট এবং সুন্দরভাবে লিখে দেবেন পরিষ্কারভাবে। ডান পাশে চলে আসবেন IFSC কোড সেটা লিখে নেবেন। এটা কোথায় থাকে না, আবেদনকারীর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার যে ফ্রন্ট পেজ সেখানে অ্যাকাউন্ট নাম্বারটা লেখা থাকে, তার পাশেই দেখবেন IFSC কোডটাও লেখা আছে। এরপর রয়েছে MICR নম্বর, যদি আপনার জানা থাকে অবশ্যই ফিল করবেন, তা না হলে স্কিপ করে যাবেন। নিচে চলে আসবেন ব্যাংকের নাম, আবেদনকারীর যে ব্যাংকে তার নিজের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে লিখতে হবে। লেখার পর ডান পাশে চলে আসবেন, ডান পাশে বলছে ব্রাঞ্চ নেম, অর্থাৎ আবেদনকারীর যে ব্রাঞ্চে ব্যাংকের খাতা রয়েছে বা অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন ব্রাঞ্চের যে ঠিকানা অর্থাৎ ব্রাঞ্চের যে অ্যাড্রেস সেটা এখানে লিখতে হবে, সেটা অবশ্যই সেটাও আপনারা ব্যাংক অ্যাকাউন্টের যে ফ্রন্ট পেজ যেখানে
অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্রাঞ্চ লেখা থাকে, সেখানেই সেই ব্রাঞ্চের অ্যাড্রেসটা লেখা থাকে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে আদার পার্সোনাল ইনফরমেশন কালেক্টেড ফর দ্য পারপস অফ রেকর্ড অনলি। কী বলছে, শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য নিচের যে ডিটেলসগুলো সেগুলো আপনাদের টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট বলছে এডুকেশন লেভেল, অর্থাৎ আবেদনকারী যিনি আবেদন করছেন যে রূপশ্রী প্রকল্পের জন্য, তার যে এডুকেশন লেভেল সেটা কি রয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি, নেভার সিন টু স্কুল, অর্থাৎ বিদ্যালয়ে যায়নি, হায়ার সেকেন্ডারি, যেটা যার যেটা প্রযোজ্য সেটা অবশ্যই করবেন। তো আমাদের যে আবেদনকারী সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক শিক্ষাস্তর রয়েছে, তাই আমরা মাধ্যমিকের যে পাশে বক্স করা রয়েছে সেখানে টিক চিহ্ন দিয়েছি। এরপর কাস্ট, আবেদনকারীর কাজটা অবশ্যই উল্লেখ করতে হবে, জেনারেল না এসসি না এসটি না ওবিসি, সেটা তার যে পাশে বক্স রয়েছে সেখানে টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর এই যে এখানে নিজের যে ধর্মটা অবশ্যই টিক চিহ্ন দিতে হবে, সেটা দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে বলছে গ্রুম ডিটেলস, অর্থাৎ পাত্রের বিবরণ। এখানে পাত্রের যে বিবরণ সেটা আপনাদের ফিল করতে হবে, সেটা অবশ্যই যে সাপোর্টিং ডকুমেন্ট আপনি দিবেন পাত্রের, সেই সাপোর্টিং ডকুমেন্টের স্পেলিং যেরকম থাকবে সেরকমভাবে এখানে যে পাত্রের নাম সেটা লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে ডেট অফ বার্থ, অর্থাৎ আবেদনকারীর যে জন্মের তারিখ সেটা আপনাকে তারিখ, মাস এবং বছর এই ফরম্যাটে এখানে ফিল করে নিতে হবে। করার পর নিচে চলে আসবেন, এখানে মায়ের নামটা লিখে নেবেন। এখানে অবশ্যই কিন্তু পাত্রের মায়ের নাম হবে, সেটা পাত্রের যে মায়ের নাম সেটা লিখে নেবেন। নিচে পাত্রের যে বাবার নাম সেটাও লিখবেন। এরপর ডান পাশে চলে আসবেন, এখানে বলছে কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ গ্রুম, অর্থাৎ এখানে একটা পাত্রের কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ পেস্ট করতে হবে। সেটা করার পর নিচে চলে আসবেন, নিচে বলছে কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বা পার্মানেন্ট অ্যাড্রেস। এই যে ঠিকানা, এটা অনেক ক্যান্ডিডেট ভুল করে, কারণ এই ঠিকানাটা আপনাদের কার লাগবে না পাত্রের, অর্থাৎ আবেদনকারীর পাত্রের লাগবে। তো এখানে পাত্রের যে ঠিকানাটা সেটা দিয়ে নেবেন। যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে বাঁ পাশে যেগুলো আপনি ফিল করবেন ডান পাশেও সেগুলোই ফিল করবেন। তাহলে ফার্স্ট রয়েছে হাউস নম্বর, অবশ্যই হাউস নম্বর জানা থাকলে দিবেন। তারপর স্ট্রিট যেটা রয়েছে সেটাও লিখে নেবেন, নিচের পুলিশ স্টেশন লিখবেন, তারপর পোস্ট অফিস লিখবেন, পাত্রের যে গ্রাম পঞ্চায়েত সেটা অবশ্যই এখানে লিখবেন। যদি ওয়ার্ড হয় তাহলে তার যে ওয়ার্ডের যে ডিটেলস সেটা অবশ্যই লিখবেন। লেখার পর নিচে চলে আসবেন ব্লক, অর্থাৎ পাত্রের যে গ্রাম সেটা কোন ব্লকের আন্ডারে পড়ছে সেই ব্লকের নামটা এখানে লিখবেন। লেখার পর নিচে চলে আসবেন, পাত্রের যে ডিস্ট্রিক্ট সেটা লিখবেন, ডান পাশে রাজ্য ওয়েস্ট বেঙ্গল এবং পিনকোড লিখবেন। লেখার পর কি করবেন না, বাঁ পাশে আপনি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আপনার একই হয় তাহলে এখানে যেটা ফিল করেছেন সেই জিনিসটাই এখানে সেম টু সেম ফিল করে নেবেন। ফিল করার পর নিচে চলে আসবেন, নিচে কি বলছে ডিক্লারেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিটেড, অর্থাৎ ঘোষণা এবং দাখিল করা কাগজপত্র। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে আবেদনকারীকে কি ডকুমেন্ট এর সাথে দাখিল করতে হবে বা সাবমিট করতে হবে। তো দেখো ফার্স্ট রয়েছে 1 নম্বর দিয়ে আই এম আনম্যারিড অ্যান্ড দ্য প্রপোজ ম্যারেজ ইজ মাই ফার্স্ট ম্যারেজ, অর্থাৎ এখানে বলা হচ্ছে আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি আমার কি প্রথম বিবাহ, ঠিক আছে। তারপর চলে আসবেন 2 নম্বর বলছে মাই ফ্যামিলি ইনকাম ইজ নট মোর দেন 1.5 লাখ পার অ্যানাম, অর্থাৎ আমার যে পারিবারিক বাৎসরিক আয় রয়েছে সেটা 1.5 লাখের বেশি না। এরপর 3 নম্বর চলে আসবেন, 3 নম্বর বলছে আই এম রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ইজ আই ওয়াজ বর্ন ইন ওয়েস্ট বেঙ্গল, আই হ্যাভ লাইভড ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, মাই প্যারেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এখানে আপনার যে রেসিডেন্ট তার জন্য যে বক্সগুলো রয়েছে আপনার যেটা প্রযোজ্য হবে যে আমি ওয়েস্ট বেঙ্গলে জন্মেছি না, আর যেটা হবে সে তার পাশে অবশ্যই টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর সেটা যদি আপনি ইংরেজিতে বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে চলে আসবেন, সেটা বাংলাতেও সেম লেখা রয়েছে আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, যেটা আপনার প্রযোজ্য হবে তার পাশের যে বক্স রয়েছে সেখানে টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে বলছে আই এম অ্যাবভ 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে। এখানে যে 18 বছরের ঊর্ধ্বের যে বলা হয়েছে সেটা অবশ্যই টিক চিহ্ন দেবেন। তার যে প্রমাণ হিসাবে, অর্থাৎ আপনার যে জন্মের প্রমাণ হিসাবে আপনি যেটা সাবমিট করছেন তার যে বাঁ পাশের যে বক্স করা রয়েছে সেখানে অবশ্যই টিক চিহ্ন দেবেন। যদি আপনি বার্থ সার্টিফিকেট দেন তাহলে বার্থ সার্টিফিকেটের বাঁ পাশে যে বক্স রয়েছে সেখানে টিক চিহ্ন দেবেন। যদি ভোটার কার্ড দেন তাহলে তার বাঁ পাশে যে টিক চিহ্ন রয়েছে সেখানে টিক চিহ্ন দেবেন, যেটা দেবেন সেটা টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর আপনি যেটা টিক চিহ্ন দেবেন তার যে নাম্বার সেটা এখানে অবশ্যই লিখতে হবে। আপনি যদি আধার কার্ড দেন তাহলে আধার
আধার কার্ডের মা পাশে টিক চিহ্ন দেবেন এবং এখানে আধার কার্ডের যে 12 ডিজিটের নাম্বার সেটা লিখে দেবেন। লেখার পর নিচে চলে আসবেন 5 নম্বর বলছে আই হ্যাভ অ্যান অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর হুইচ আই অ্যাম দ্য সোল অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তার জন্য এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এবং কি বলছে, ব্যাংকের বইয়ের যে পাতাগুলিতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, ঠিকানা, আইএফএসসি এবং অন্যান্য তথ্য থাকবে, সেটা আপনাকে জেরক্স দিতে হবে, তাই এখানে টিক চিহ্ন দেবেন। এরপর বলছে প্রুফ অফ প্রপোজ ম্যারেজ, অর্থাৎ প্রস্তাবিত বিবাহের প্রমাণ হিসাবে আপনার যে নথি দিবেন। ফার্স্ট রয়েছে ম্যারেজ ইনভিটেশন কার্ড, তারপর ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ এবং সেলফ ডিক্লারেশন। আপনি যেটা আপনার যে বিবাহ ঠিক হয়েছে বা প্রস্তাবিত হয়েছে তার জন্য যে ডিটেলস দিবেন, তার জন্য যে বাঁ পাশে যেটা আপনি সিলেক্ট করবেন তার বাঁ পাশের যে বক্স করা রয়েছে সেখানে টিক চিহ্ন দেবেন। আমি যেমন সিলেক্ট করেছি বিবাহের নিমন্ত্রণের কার্ড, সেখানে টিক চিহ্ন দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে বলছে 7 নম্বর আই এম সাবমিটিং মাই আধার নাম্বার উইথ ফ্লোয়িং ডিক্লারেশন কপি অ্যান্ড ক্লোজ। ঠিক আছে, এখানে আবেদনকারীর যে আধার নাম্বার সেটা ফিল করবেন। ফিল করার পর নিচে চলে আসবেন, এখানেও আধার নাম্বারটা ফিল করতে হবে। ফিল করার পর নিচে চলে আসবেন, ডান পাশে যে আবেদনকারী তার যে সিগনেচার সেটা করিয়ে নেবেন। করার পর নিচে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যেটা আবেদনকারীর নাম সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন। সেই জিনিসটাই আপনাকে নিচে আবার আধার প্রমাণের জন্য সম্মতিপত্র সেটা আপনাদের ফিল করতে হবে। ফার্স্ট আধার নাম্বার লিখে নেবেন, লেখার পর নিচে চলে আসবেন। নিচে বলছে আবেদনকারীর এখানে আধার নম্বর ধারকের স্বাক্ষর, সেখানে যিনি আবেদনকারী তার যে সাইন সেটা করাবেন, এখানে নামটা লিখবেন। অর্থাৎ এখানে লেখা রয়েছে আমি আধার নাম্বার আমার এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে UIDAI এর সাথে প্রমাণের জন্য আমার আধার নাম্বার, নাম এবং আঙুলের ছাপ আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি। এটার জন্য এটা রয়েছে, এটা করে নেবেন। করার পর 8 নম্বর চলে আসবেন। 8 নম্বর বলছে যে মাই প্রসপেক্টিভ গ্রুম ইজ অ্যাভাব 21 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার প্রত্যয়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি। অর্থাৎ বিবাহের যে প্রমাণ, যে পাত্রের যে বয়স তার প্রমাণ হিসাবে আপনি যেটা সাবমিট করবেন তার বাঁ পাশে যে বক্স করা রয়েছে সেখানে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর এখানে তার যে নাম্বারটা অবশ্যই লিখবেন সেই বক্সের মধ্যে। তো আমরা আধার কার্ড দিচ্ছি, তাই এখানে আধার কার্ডের বাঁ পাশে টিক চিহ্ন দিয়ে এখানে আধার নাম্বারটা লিখে নেব। লেখার পর নিচে চলে আসবেন। নিচে বলছে আই উইল বি লাইবেল ইফ এনি অফ দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ ফাউন্ড টু বি ফলস, উপরোক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকবো। এরপর নিচে বাঁ পাশে চলে আসবেন, যে ডেটে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবেন বা ফিল আপ করছেন সেই ডেটটা এখানে লিখবেন। ডান পাশে আবেদনকারীর যে সিগনেচার সেটা করিয়ে নেবেন। করার পর নিচে চলে আসবেন। নিচে কি বলছেন, রূপশ্রী প্রকল্প, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইনকোয়ারি অ্যান্ড স্যাংশন ফর্ম ফর অফিস ইউজ অনলি। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা ইনকোয়ারি এবং স্যাংশন ফর্ম, যেটা অফিসের ইউজের জন্য। তার নিচে লেখা রয়েছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, যদি আপনি চান ফিল আপ করতে পারেন, তা না হলে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, কারণ উপরে ক্লিয়ার লেখা রয়েছে ফর অফিস ইউজ অনলি। এরপর নিচে চলে আসবেন। এই জন্যই কোনো সময় কি করেন, যারা পঞ্চায়েতে আধিকারিকদের এটা কি করতে হয়, ভেরিফাই করতে হয়, তার জন্য দেখো এখানে লেখা রয়েছে ওয়াইটনেস নেম, অর্থাৎ যিনি উইটনেস থাকবেন তার যে নাম এবং অ্যাড্রেস এখানে লিখতে হবে। সেটা যে আধিকারিক থাকবেন যিনি ভেরিফাই করবেন তার যে তিনি ওটা করিয়ে নেবেন। কোনো ক্ষেত্রে করাতে নাও পারেন, তাহলে নিজেই সেই নামগুলো এখানে ডিটেলসগুলো ফিল করিয়ে নেবেন। তারপর তাদের যে ওয়াইটনেস অর্থাৎ উইটনেসের জন্য যে আপনি নামগুলো দেবেন তার যে কন্ট্যাক্ট নাম্বার এবং তার যে সিগনেচার এখানে অবশ্যই করাবেন। করার পর কিছু করার প্রয়োজন নেই, এমনিতেও এই যে ভাগটা বা পার্টটা রয়েছে সেটা শুধুমাত্র অফিসের ব্যবহারের জন্য, সেটা আপনাদের কিছু করার প্রয়োজন নেই। এরপর নিচে বলছে অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদনপত্রের স্বীকৃতিপত্র, আবেদনপত্রের গ্রহণকারী আধিকারিক ফর্মটি পূরণ করে আবেদনকারীকে একটি কপি দেবেন। অর্থাৎ এই যে পার্টটা রয়েছে এটাও আপনার কিছু করার প্রয়োজন নেই, এটা আপনি যে আধিকারিকের কাছে আপনার যে রূপশ্রী প্রকল্পের ফর্মটা সাবমিট করবেন ওনারাই আপনাকে এটা ফিল করার পর একটা কপি আপনাকে দিয়ে দেবেন। এটার পর নিচে চলে আসবেন। নিচে বলছে যে এই যে আপনি ফিল করলেন তার জন্য আপনার কি করতে হবে, তার কি প্রসেস রয়েছে সেটা এখানে লেখা রয়েছে, একটু দেখে নেব। যে লেখা রয়েছে আপনার আবেদনপত্র জমা দেওয়ার কিছুদিন পরেই সরকারি আধিকারিক আপনার এলাকা পরিদর্শন করবেন এবং আবেদনপত্রে আপনার দেওয়া তথ্যের সত্যতা অনুসন্ধান করবেন। আপনার দেওয়া তথ্য যদি সব দিক
সঠিক প্রমাণিত হয় এবং আপনার আবেদনপত্র সরকার অনুমোদন করেন, আপনি তাহলে আপনার বিয়ের আগে রূপশ্রীর টাকা আশা করতে পারেন। সরকার আপনার প্রাপ্য অর্থ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যে সচল তা নিশ্চিত করতে হবে। কিছু মাস যদি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার না হয় তাহলে তা সচল থাকবে না এবং সরকার ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে না। অর্থাৎ যে নিয়মপত্র রয়েছে সেটা এখানে লেখা রয়েছে, সেটা দেখে নিলাম বা জেনে নিলাম। এরপর যেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা আপনাদের কত দিনের মধ্যে সাবমিট করতে হবে না বিবাহের, আপনাদের 7 থেকে 10 দিনের মধ্যে অবশ্যই আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে সেটা সাবমিট করতে হবে। এর সাথে সাথে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে সাথে আপনাদের কি কি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে না, ফার্স্ট দিতে হবে যে আবেদনকারী যে আনম্যারিড, তার প্রমাণ হিসাবে আনম্যারিড সার্টিফিকেট অবশ্যই পঞ্চায়েত প্রধানের কাছ থেকে দিতে হবে। তারপর ফ্যামিলি ইনকাম, সেটাও আপনারা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিতে পারেন। এরপর রয়েছে রেসিডেন্ট সার্টিফিকেট একটা নিয়ে নেবেন। নেওয়ার পর আবেদনকারীর বার্থ সার্টিফিকেটের জেরক্স, আধার কার্ডের জেরক্স লাগবে, সাথে সাথে যে অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটারও জেরক্স কপি লাগবে এবং যে ম্যারেজ ইনভিটেশন কার্ড বা বিবাহের যে কার্ড তারও জেরক্স লাগবে এবং আধার কার্ডের জেরক্স লাগবে। সাথে সাথে আপনাদের রেশন কার্ডেরও জেরক্স দিয়ে দেবেন এবং যিনি আবেদনকারী তার যে পাত্রের এক কপি ফটো লাগবে যেটা কালার পাসপোর্ট, এবং তার যে প্রমাণ হিসাবে আধার কার্ডের জেরক্স লাগবে এবং নিজের গার্জেন অর্থাৎ পিতামাতার আধার কার্ডের জেরক্স এর সাথে সাবমিট করতে হবে। সেটা এর সাথে অ্যাটাচ করার পর নিজের যে বিডিও অফিস সেখানে গিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। অবশ্যই বিবাহের 7 থেকে 10 দিন পূর্বে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের রূপশ্রী প্রকল্পের যে অ্যাপ্লিকেশন ফর্ম কী রকমভাবে আবেদন করবেন, কোথায় জমা করবেন, কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন এবং কত দিনের মধ্যে আপনি টাকা পাবেন সে বিষয়ে স্পষ্ট বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।